আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। 2014 সালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ 167 জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হন। মামলার নথির তথ্য অনুযায়ী 2014 সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলন চলাকালে পুলিশের কাজে বাধা, হামলা, ভাঙচুর ও ককটেলে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গণহারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস সহ কেন্দ্রীয় নেতা ও কর্মীদের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ। দীর্ঘ 12 বছর ধরে চলে এই মামলার বিচারের কাজ। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেন আদালত। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক এবং খাদ্য প্রক্রিয়াকরণকারীদের সহায়তা করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-কে একটি সামাজিক ব্যবসা তহবিল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে IFAD সভাপতি আলভারো লারিওর সাথে এক বৈঠকে অধ্যাপক ইউনূস এই প্রস্তাব দেন। এই তহবিল দরিদ্রদের জন্য স্বাস্থ্য সেবা সহ সামাজিক সমস্যা সমাধানের পাশাপাশি যুব, কৃষক, মহিলা এবং মৎস্য শিল্পের সাথে জড়িতদের মধ্যে উদ্যোক্তা তৈরি করবে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশের গভীর সমুদ্রে মাছ ধরা শিল্প চালু, আম ও কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা প্রচার এবং মোজারেলা পনিরের মতো দুগ্ধজাত পণ্য উৎপাদনে মহিষ খামারিদের সহায়তা সহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়। প্রফেসর ইউনূস IFAD সভাপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সামাজিক, ব্যবসা এবং প্রযুক্তিতে সহযোগিতার সম্ভাব্য সুযোগগুলো অবলোকনের জন্য একটি দল পাঠাতে অনুরোধ করেন। IFAD সভাপতি লারিও বাংলাদেশের সামাজিক ব্যবসার উদ্যোগগুলোকে সমর্থন এবং বেসরকারি খাতের সাথে সহযোগিতার সম্প্রসারণে IFAD এর আগ্রহ প্রকাশ করেন। IFAD বর্তমানে বাংলাদেশের 6টি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে বলেও জানান IFAD সভাপতি। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ রয়েছে। রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি। তিনি বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকে আন্দোলন চলবে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তামজিদ, শিক্ষকদের কর্মবিরতির নতুন কি তথ্য আছে আপনার কাছে? নতুন তথ্য বলতে আসলে সকাল থেকেই আপনি দেখেছেন, এর আগে আমি জানিয়েছি যে এখানে অবস্থান নিয়েছেন, তারা কর্মবিরতি পালন করছেন এবং তারা এখানে যে তথ্যটি দিচ্ছেন যে সারা দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালন করা শুরু হয়েছে এবং তারা বলছেন যে তাদের যে মূল বেতন অর্থাৎ বেসিকের 20% টাকা আসলে বাসা ভাড়া হিসেবে বরাদ্দ দেওয়ার সহ তাদের যে চিকিৎসা ভাতার বৃদ্ধির যেই কথা দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা, সেই কথা অনুযায়ী তাদের সে সুবিধাগুলো বৃদ্ধি করা হয়নি এবং সেটি কেন করা হয়নি এবং কত দিনের মধ্যে করা হবে সেই দাবিটি নিয়ে আসলে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে অবিলম্বে সরকারের পক্ষ থেকে যদি তাদের দাবি দেওয়া মেনে একটি প্রজ্ঞাপন আকারে এটি জারি না করা হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই মুহূর্তে আমি যেটি বলতে পারি যে দেশের বিভিন্ন প্রান্তর থেকেই আসলে এমপিওভুক্ত শিক্ষকরা এসেছেন এবং তারা বলছেন তাদের যে দাবিটি সেটি খুবই যৌক্তিক এবং তারা বলছেন যে তাদের যে চিকিৎসার জন্য যে টাকাটি বরাদ্দ রয়েছে সেই টাকাটি একেবারেই স্বল্প এবং সেই টাকা দিয়ে আসলে পরিবারের চিকিৎসা সম্ভব হয় না। সব মিলিয়ে আসলে এখানে অবস্থান করছেন শিক্ষকরা এবং তারা বলছেন যে তারা তাদের দাবি দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাবেন। তাদের আন্দোলন না মানা হলে তারা আরও বৃহত্তর কর্মসূচিতে এখানে যাবেন। তো সবশেষ তথ্য আমার কাছে এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ তথ্যই ছিল সর্বশেষ খবর।
দর্শক, জানছিলাম শিক্ষকদের কর্মসূচির খবর। সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আপেল, ওখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আবারও রাজপথে নেমেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা 11টার দিকে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। একটাই কথা, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না, সেই হুঁশিয়ারি তারা দিয়েছেন। এখন কিছুক্ষণ আগে দেখলাম যে ঢাকা কলেজেরও একটি শিক্ষার্থীদের অংশ মিছিল নিয়ে এই শিক্ষা ভবনের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং এখন তারা যেখানে অবস্থান করছেন সেটি শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে যে রাস্তা সেটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার সামনেই পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে তারা যাতে সচিবালয়ের দিকে যেতে না পারে। এবং যে জটিলতা তৈরি হয়েছে, অর্থাৎ বলা হচ্ছে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে কেন গড়িমসি করা হচ্ছে, যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে এটি খসড়া অধ্যাদেশ জারি করা হয়েছে, অর্থাৎ কিভাবে বিশ্ববিদ্যালয়টি হবে সেটি সবার মতামত নেওয়ার জন্য অংশীজনদের সঙ্গে মতামত তারা নিয়েছেন এবং সেই মতামতগুলো নিয়ে তারা বিশ্লেষণ করছেন সেটিও। এবং যে আন্দোলন যারা করছেন বলছেন শিক্ষকদের একটি অংশ নাকি চাচ্ছেন না যে 7 কলেজ এক হয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে। জানছিলাম শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির খবর। ফুটপাত দখলের বৈধতা দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ব্যবসায়ী ও ডিএনসিসি কর্মকর্তাদের যোগ সাজস্যে নিয়মনীতি না মেনে ফুটপাত ধ্বংস করে অস্থায়ী দোকান বরাদ্দ দিয়েছে সংস্থাটি। রাজধানীর বনানীর মতো অভিজাত এলাকায় নামমাত্র ভাড়ায় এসব দোকান বরাদ্দ নিয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীরা। এসব নিয়ে যৌক্তিক কোনো ব্যাখ্যাও নেই ডিএনসিসির। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বনানী কাঁচাবাজারের পাশে ছোট্ট পরিসরে ফুটপাতেই গড়ে উঠেছে প্রায় 39টি পাকা দোকান। ছাদ ঢালাই দেয়া এসব দোকান দেখে মনে হতেই পারে এসব জায়গা ব্যক্তি মালিকানাধীন অথবা স্থায়ীভাবে পাওয়া। ফুটপাত ও বাজার এলাকাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যে সংস্থার, তারাই আবার দখলের বৈধতা দিয়েছে। শুধু তাই নয়, দোকান বরাদ্দ প্রক্রিয়ায় মানা হয়নি ন্যূনতম কোনো নিয়ম। আমরা আসলে দোকান হিসেবে দিই নেই, আমরা দিয়েছি স্পেস হিসাবে। প্রধান সম্পত্তি কর্মকর্তা বলছেন, দোকান নয়, শুধুমাত্র জায়গা ব্যবহারের অনুমতি দিয়েছেন তারা। তবে বরাদ্দপত্রে স্পষ্ট বলা আছে জায়গা নয় বরং 33টি দোকানই বরাদ্দ দিয়েছে সম্পত্তি বিভাগ, যা আইন বিরোধী। অস্থায়ী বরাদ্দ যেটা সাময়িক বরাদ্দ, এটা হচ্ছে ফর দ্য টাইম বিং। এটা যে কোনো সময় কর্তৃপক্ষ চাইলেই আদেশ বাতিল করতে পারে। আপনাদের অনেক কর্মকর্তা এখানে আর্থিক লেনদেনের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে আমার আসলে বলে না। আপনাদের অভিযোগ থাকলে অভিযোগ দিয়ে সেটা তো দেখলেনি, তদন্ত করার প্রসিডিউর আছে। ডিএনসিসির নথি বলছে অসঙ্গতি আছে আরও। বরাদ্দ কমিটির অনুমোদন ছাড়াই একজন ব্যবসায়ীর আবেদনের প্রেক্ষিতে সম্পত্তি বিভাগ থেকে দোকান বরাদ্দ দিয়েছে সংস্থাটি, যা সরকারি নীতি বিরোধী। 33টি দোকানের অনুমতি নিয়ে সেখানে তৈরি হয়েছে 39টি দোকান। 2016 সালে প্রথম অবৈধ বিবেচনায় 33টি দোকানের বরাদ্দ বাতিল হয়। বাতিলের সেই আদেশ এখনও বহাল। নীতিমালা অনুযায়ী 30 দিনের মধ্যে পুনঃবরাদ্দের আবেদন করতে হয় ক্ষতিগ্রস্তদের। তবে ব্যবসায়ী আবেদন করেছেন প্রায় 7 বছর পর। এমন স্ববিরোধী কর্মকাণ্ডে হতাশ নগর পরিকল্পনাবিদরাও। যে কোনো জায়গায় দোকান হলে কি হয়, দোকানের চেয়েও বড় জায়গা নিয়ে দেখা যায় যে বেদখল হয়ে সেই জায়গাটাতে আরও দোকানের পসরা তৈরি হয়। তাহলে আমরা কি পুরো নগরটা কি খালি কেনাবেচার জায়গা তৈরি করব? এসব নীতিবিরোধী বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে তদন্তের তাগিদ দিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবি। অভিযোগের অবশ্যই যথাযথ তদন্ত হওয়া উচিত। বরাদ্দ কমিটির কোনো বৈঠক ছাড়া তাহলে কারা এই বঞ্চিতদের তালিকা তৈরি করলো, বাছাই করলো এবং তাদেরকে কিসের ভিত্তিতে বঞ্চিত হিসাবে চিহ্নিত করা হয়েছে? 2016 সালে ডিএনসিসির কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বরাদ্দ বাতিল হয় দেয়াল ঘেঁষা এই দোকানগুলোর। পরে 2022 সালে আবারও অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে ডিএনসিসি। কিন্তু বছরে মাত্র 4.5 লাখ টাকা রাজস্ব পেতে মরিয়া হয়ে পুনরায় চলতি বছর ফের এসব দোকান বরাদ্দ দিয়েছে ডিএনসিসি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার জোরে সোরে চলছে। প্রথমে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন সহকর্মী আরিজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিজ, চাকসুর প্রচার শেষ হবে আজ মধ্যরাতে, প্রচার কেমন দেখতে পাচ্ছেন? সংগঠনের যারা প্রার্থী হয়েছেন প্যানেল দিয়েছেন এবং তারা সবাই আসলে শিক্ষার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন নানাভাবে, এবং শাটল ট্রেন ধরে যারা আসছে তাদেরকে এক জায়গায় করা হচ্ছে এবং ডুবলিতে এক ধরনের হচ্ছে। তো সব মিলিয়ে সব জায়গায় শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি বেশ উৎসবমুখর পরিবেশে। আজ রাত 12টার পর থেকে প্রচারণা বন্ধ হয়ে যাবে, সেই কারণে আজকে সারাদিন ধরে এই প্রচারণাটা চলবে। তো আমরা দেখেছি এখানে যে প্রায় 13টি প্যানেল নির্বাচন হচ্ছে, এছাড়া যে স্বতন্ত্র প্রার্থীরাও এখানে অংশ নিয়েছেন। মোট 900 প্রার্থী চাকসু নির্বাচনে এবং 14টি আবাসিক হলের মধ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছে। আর আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা জানিয়েছেন, তারা নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং আইন শৃঙ্খলাতে আরো স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। এখানে যেন কোনো বহিরাগত আসতে না পারে সেই জন্য নানা রকম ব্যবস্থাও নিয়েছেন বলে জানিয়েছেন। আপনি জানেন যে 1990 সালের পর প্রায় 35 বছর পর আগামী 15 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চাকসু, এবং সেই কারণে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, এলাকাবাসী এমনকি সারা বাংলাদেশ এই নির্বাচনের দিকে চেয়ে আছে। দর্শক, জানছিলাম চাকসুর আকসু নির্বাচনের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।